ইপ্তি শোনো, আমি তাহলে অফিসে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও, কিন্তু সাবধানে যেও। আচ্ছা বাবা, ঠিক আছে। আচ্ছা। যাক, মনে হয় চলে গেছে। আমি আমার বাবুকে কল দিয়ে আসতে। হ্যালো বাবু, তুমি কোথায়? তোমার বাসার আশেপাশে আছি। কি, তুমি আমার বাসার আশেপাশে আছো? আচ্ছা ঠিক আছে, ভালোই হয়েছে, আমার হাজবেন্ড চলে গেছে। তুমি তাড়াতাড়ি ওপরে চলে আসো। কি বলছো, তোমার হাজবেন্ড বাসায় নেই? আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাসায় তাড়াতাড়ি চলে আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো। ওকে ওকে। যাক, আমার বাবু বাসার আশেপাশেই আছে, তাড়াতাড়ি চলে আসবে, আমি রেডি হই। হাই হাই, কি ব্যাপার? তার মানে সিকিউরিটি গার্ড আমাকে যা বলেছে তা কি সত্যি? আমি সব মেনে নিতে পারি, কিন্তু প্রতারণা, বিশ্বাসঘাতকতা, বেইমানি এসব কখনো মেনে নিতে পারি না। ইফতি, তুমি কি ভাবছো আমি বাসায় না থাকার সত্ত্বে আমার অজান্তে তুমি যাকে ইচ্ছা তাকে নিয়ে আমারই বাড়িতে, আমারই বেডরুমে রাসলীলা, রঙলীলা চালিয়ে যাবা? না, এটা আমি কখনোই হতে দিব না। কথায় আছে না, জীবন সঙ্গিনী যদি ভালো না হয় তাহলে সেই পুরুষের লাইফে কখনো শান্তি মিলে না। ইফতি, তুমি ভেবেছো দিনের পর দিন আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা, বেইমানি করে যাবে, কিন্তু আফসোস, তোমার এই ধারণাটা ভুল। আজকে যেভাবেই হোক তোমাকে আমি হাতে নাতে ধরবো। আজকে প্রয়োজনে আমি অফিসে যাব না, আমি এখন সোফার পিছনে লুকিয়ে থাকবো। তারপর আমি দেখব তুমি তোমার কোন নাগরকে নিয়ে রাসলীলা, রঙ্গলীলা করো। এই, তুমি চলে আসছো? হ্যাঁ, তুমি ডেকেছো আর আমি আসবো না, সেটা কি কখনো হতে পারে বলো? কিন্তু তুমি এত তাড়াতাড়ি চলে আসবে সেটা আমি ভাবতেও পারিনি। আর বলো না, তোমার বাসার আশেপাশে ছিলাম, বুঝেছো? তো ওখানে কাজ করছিলাম, হঠাৎ করে তুমি ফোন দিয়ে বলে তোমার হাজব্যান্ডটা বাসায় নেই। তাই ভাবলাম যে যেহেতু ভালোই হয়েছে আমি তোমার বাসার কাছে আসি, আর তুমিও ফোন দিয়েছো, তোমার হাজব্যান্ডটাও বাসায় নেই, এই সুযোগে তাড়াতাড়ি চলে আসি। হ্যাঁ, তুমি ভালো কাজই করেছো। আর তুমি এত তাড়াতাড়ি চলে আসবে আমি ভাবতে পারিনি। জানো, আমার অনেক ভালো লাগছে, তোমাকে অনেক মিস করছিলাম। আচ্ছা শোনো না, তোমাকে না আজকে অনেক সুন্দর লাগছে। তাই? আমি জানতামই না, তুমি যদি আমাকে না বলতে তাহলে আমি কিভাবে জানবো বলো? আরে তোমাকে সবসময় সুন্দর লাগে, বুঝতে পেরেছো? তোমাকে তো না সাজলেও অনেক সুন্দর লাগে, তবে তুমি আজকে এত সুন্দর একটা শাড়ি পরেছো, এত সুন্দর করে সেজেছো, খোপায় একটা ফুল দিয়েছো, সব মিলে না তোমাকে অনেক কিউট লাগছে, তুমি জানো? এগুলো তো আমি তোমার জন্যই করি, বুঝো না? আমার জন্য তোমাকে কখনোই সাজতে হবে না, তুমি যেরকম থাকো সেরকমই আমার ভালো লাগে। হায় হায়, এটা আমি কি দেখতেছি? এটা তো আমার বন্ধু শ্রাবণ, কিন্তু শ্রাবণ আমার বন্ধু হয়ে আমার সাথে এরকম বেইমানি করতে পারলো? না না, এমন দৃশ্য দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এটা দেখার আগে যদি আমার মরণ হতো না, তাও হয়তো বা ভালো হতো। তবে সব কিছুর একটা শেষ আছে, আজকে এটার একটা শেষ আমি দেখেই ছাড়বো। তবে তার আগে আমি জানতেই হবে যে ওদের এই সম্পর্ক কতদিন হলো চলতেছে। আচ্ছা শোনো না, তোমার বাসায় আসলাম এত কষ্ট করে, এখানে দাঁড়িয়ে দিয়ে সব কথা বলবো নাকি? চলো না ভিতরে গিয়ে কথা বলি। হ্যাঁ চলো, ভেতরে চলো। চলো। ওহ, ফাইনালি একটু তোমার সাথে কথা বলার, দেখা করার একটু সুযোগ পেলাম। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এই ভাবি, শুনেন, এইসব নাটক ফাটক বন্ধ করেন তো। এই কিরে, তুই পিছনে কি করছিস? এদিকে বেরিয়ে আয়, এখন নাটক অনেক হয়েছে, বেরিয়ে আয় না। আরে বন্ধু, তুই যে সোফার পেছনে লুকিয়ে আছিস সেটা ভাবি আগে থেকেই জানতো, তাই ভাবি আমাকে ফোন করে আজকে ডেকে নিয়ে এসেছে যাতে করে আজকের এই নাটকটা করতে পারি। আরে তুই আমাকে ধরার জন্য সোফার পেছনে লুকিয়ে আছিস, তাই না? হ্যাঁ রে বন্ধু, আমি আমার স্ত্রীকে সন্দেহ করতাম, আমার স্ত্রীকে ধরার জন্যই আমি এখানে লুকিয়ে আছি। আসলে হয়েছে কি জানিস, আমি যখন অফিসে যাচ্ছিলাম তখন আমাদের বাসার সিকিউরিটি গার্ড আমাকে বলল। আসসালাম স্যার। ওয়ালাইকুম স্যার, একটা কথা ছিল। রাহান, কথা বলবি? কি কথা বলবি বল। আসলে স্যার কীভাবে যে বলি। আরে কীভাবে বলবি মানে, এত আমতা আমতা করছিস কেন? কি ছুটি লাগবে তোর? না স্যার, ছুটি লাগবে না। ছুটি লাগবে না? তাহলে কি তোর বিয়ে শাদী, ছুটি লাগবে এটার জন্য? না স্যার, বিয়েও করবো না। তাহলে কি কথা বলবি বল না। আসলে স্যার কথাটা যে কীভাবে বলি, আপনি যখন অফিসে যান তখন ম্যাডাম আপনার বন্ধুকে বাসায় নিয়ে এসে
পার্সোনাল সময় কাটায়। এই তোর এত বড় সাহস, এত বড় সাহস, তুই তোর ম্যাডামের নামে বাজে কথা বলছিস? এই তুই কি ভুলে গেছিস তুই আমার বাসার সামান্য একটা সিকিউরিটি গার্ড? আর তাছাড়া তোকে এই চাকরিটা তোর ম্যাম দিয়েছে, আর আজকে কি করছিস তুই? তোর সেই ম্যাডামের নামে মিথ্যা অপবাদ করছিস। আসলে স্যার আমি মিথ্যা বলছি না, আমি যেটা নিজের চোখে দেখেছি সেটাই বলছি। এই তুই যে তোর নিজের চোখে দেখেছিস তার কি কোনো প্রমাণ আছে তোর কাছে? স্যার আমার কাছে কোনো প্রমাণ নেই, তবে আপনার বিশ্বাস না হলে আপনি চোখখান খোলা রাখেন, তাহলে আপনি প্রমাণ পেয়ে যাবেন। ঠিক আছে, আমি তোর কথা অনুযায়ী আমি আমার কাজ চালিয়ে যাব, কিন্তু তুই যা বলেছিস তা যদি মিথ্যা হয় তাহলে যে আমি তোর কী অবস্থা করব তুই নিজেও ভেবে পাবি না। আর যদি সত্যি হয় তাহলে তো তোর কপাল ভালো, কথাটা মাইন্ডে রাখিস। শোন স্যার, আর আমি এই জন্যই আজকে এই কাজটি করেছি, কিন্তু আমি না ইফতিকে অনেক ভুল বুঝেছি। ইফতি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। হয়েছে, তুমি আমাকে বিশ্বাস করো না। ছি আশিক, ছি, আমার এটা ভাবতেই কেমন ঘেন্না লাগছে যে আমি যাকে ভালোবাসি সে আমাকে বিশ্বাসই করতে পারছে না। আরে ভাবি তো খুবই ভালো মানুষ, তুই শুধু শুধু ভাবিকে সন্দেহ করছিস, এটা একদমই ঠিক না। বন্ধু প্লিজ আমাকে এসব বলে আর লজ্জা দিবি না। আমি না মানে বুঝতে পারছি না আমি কি করে ফেলেছি। আচ্ছা ইফতি, তাহলে আমি অফিসে যাই, তুমি শ্রাবণকে চা নাস্তা দিও, আমি গেলাম। ওকে? আচ্ছা ঠিক আছে, যাও। এই ছেলে বড় খারাপ ভাই, কথাও থামিচ্ছে না। এই, তুমি কি করে জানলে যে ও সোফার পিছনে আছে? আরে এই তো আমি ফোনটা বের করে দেখলাম যে ও সোফার পিছনে লুকিয়ে আছে। আরে আমি যে অফিসে যাচ্ছি, কিন্তু আমি তো অফিস ব্যাগটা নিতেই ভুলে গিয়েছি। যাক, বাসায় গিয়ে আবার অফিস ব্যাগটা নিয়ে আসি আর ইফতিকে আরেক নজর দেখে আসি। যাক। আরে তোমার হাজবেন্ড যে বাসায় আছে সেটা তুমি আমাকে আগে বলবে না? একটুর জন্য তো ধরা খেয়ে যাচ্ছিলাম, ধরা খেলে কত বড় কেলেঙ্কারি হয়ে যেত তুমি ভেবে দেখেছো? আরে আমি কি জানতাম নাকি যে ও সোফার পিছনে লুকিয়ে আছে? যদি জানতাম তাহলে কি তোমাকে আসতে বলতাম? যাই হোক, বুঝুম বাজুম যা বুঝিয়ে দিয়েছি তাই বুঝে বিশ্বাস করে চলে গেছে। এসব বাদ দাও তো, এসব কথা আর ভালো লাগছে না। চলো না আমি একটু এনজয় করি। আরে এনজয় তো করবোই, আগে বলো আমি তোমাকে যেটা আনতে বলেছিলাম সেটা কি তুমি এনেছো? হ্যাঁ বাবা, তুমি আনতে বলেছো আর আমি আনবো না? দেখো তোমার আসল জিনিস। হেই, এটা ঠিক মতো কাজ করবে তো? আরে কাজ করবে মানে তুমি জাস্ট এক ফোঁটা ওর খাবারের সাথে মিশিয়ে দেবে, তাহলেই খেল খতম। সত্যি বলছো? দেখা যাবে পরেরটা পরে। আচ্ছা এসব বাদ দাও, চলো আমরা এখন রোম্যান্স করি। চলো। চলো। বাহ 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 ইফতি বাহ। আশিক, তুমি না অফিসে গিয়েছিলে? চুপ, একদম চুপ। কি বললি? আমি অফিসে গেছি? আরে আমি অফিসে গেছি কি না গেছি সেটা পরের কথা, আগে বল এখানে তোদের কি চলছিল, কি চলছিল এখানে? আর শ্রাবণ, আমি না রীতিমতো অবাক হয়ে যাচ্ছি, কি অ্যাক্টিং তোদের, ওভার অ্যাক্টিং। আরে তোরা এই অ্যাক্টিং নিয়ে যদি মিডিয়াতে একটু চান্স নিতি না তাহলে তোদের লাইফে ভালো কিছু করতে পারতি। আরে বন্ধু তুই এসব কি উল্টাপাল্টা কথা বলছিস বল? চুপ, একদম চুপ। তোর ওই মুখে আমি বন্ধু নামক শব্দটা আর একটাবার যেন উচ্চারণ করতে না শুনি। আরে তুই কী ভেবেছিস আমি তোর কিছুই জানি না, কিছুই ধরতে পারবো না? আফসোস, তোদের এই ধারণাটা ভুল। আমি অফিসের জন্য ঠিকই বের হয়েছিলাম, কিন্তু বাইরে গিয়ে দেখি আমি আমার অফিস ব্যাগটা নিতেই ভুলে গিয়েছি। আর অফিস ব্যাগটা নেওয়ার জন্য যখন রুমে ঢুকতেছিলাম তখন দরজার আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোদের সব কুকীর্তি আমি নিজের চোখে দেখেছি। তোরা যা যা বলেছিস আমি আমার নিজের কান দিয়ে শুনেছি। আরে আমি তো আমার নিজের কান, নিজের চোখকে আর অবিশ্বাস করতে পারি না। সে শ্রাবণ, আমার ভাবতে অবাক লাগছে যে তুই আমার সাথে এরকম একটা বেইমানি করবি। শ্রাবণ, আমি না কখনো তোকে আমি আমার বন্ধু মনে করিনি, সবসময় তোকে আমি আমার ভাই মনে করেছি। আরে আমি লোকের কাছে গর্ব করে বলতাম আমার একটা ভাই আছে, আমার একটা বন্ধু আছে, কিন্তু শেষ পর্যন্ত সেই বন্ধু নামক ভাইটা আমার পিঠে এইভাবে চুরি মারবে আমি কখনো কল্পনা করতে পারিনি। শ্রাবণ, তুই কি ভুলে গেছিস সেসব দিনগুলোর কথা? আরে তোর বাবা ছিল একটা সামান্য মুচি, তুই ঠিক মতো খেতে পারতি না, ঠিক মতো লেখাপড়া করতে পারতি না। আমি তোকে খাইয়েছি, আমি তোকে পড়িয়েছি। আরে আমি যখন যেটা খেতাম না তখন আমি তোকে সেটা খাইয়েছি, আমি যখন যেটা পড়তাম তখন তোকেও সেটা পড়াতাম। আরে আমি নিজে পড়াশোনা না করে আমি আমার নোট তোকে দিয়েছি। এইসব কথা তুই এত তাড়াতাড়ি ভুলে গেলি বন্ধু। শুধু তাই না, তুই কি এই কথাটা ভুলে গেছিস তুই বাইক অ্যাক্সিডেন্ট করে হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিস? আমি মানুষটা আমার নিজের শরীরে রক্ত দিয়ে আমি তোর জীবন বাঁচিয়েছি। আর আজকে এসবের বিনিময়ে
আজকে আমাকে এটাই দেখতে হলো। বিশ্বাস কর বন্ধু, এমন দিন দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আর ইতি, তোমাকেই বা কি বলবো? আরে তুমি কি বলতে পারবা যে বিয়ের পর থেকে তোমার কোনো চাও পাওয়া আমি অপূর্ণ রেখেছি? না, কখনো রাখিনি। তুমি আমার কাছে যখন যেটা চাইতা আমি তোমার সামনে তখন সেটাই হাজির করতাম। হয়তো আমার কয়েকদিন লেট হতো, কিন্তু আমি আমার সামর্থ্য অনুযায়ী তোমার চাহিদা পূর্ণ রেখেছি। কখনো তোমার চাহিদার অপূর্ণতা রাখিনি আমি। আরে একটাবার আমার কথা ভাবলা না যে মানুষটা তোমার জন্য এত কষ্ট করতেছে? আরে আমি মাথার ঘাম পায়ে ফেলে গাধার মতো পরিশ্রম করতেছি শুধুমাত্র তোমার জন্য, তোমাকে একটু সুখ রাখার জন্য, তোমাকে একটু ভালো রাখার জন্য। আমি তোমার কথা এত চিন্তা করি, অথচ তুমি আমার কথা একটাবার না ভেবে পরকের এবং ন্যাক্কার সম্পর্কে জড়িয়ে গেলে। আরে রাসলীলা রঙে এগুলো করতে একটাবার ভাবলে না আমার কথা যে আমি কাকে ঠকাচ্ছি, কার সাথে বেইমানি করতেছি? আরে বেইমান নারী, তোরা যখন দুজন দুজনকে ভালোই বাসিস তাহলে একটাবার আমাকে বলতে পারতি। আমি আস্তে আস্তে তোদের লাইফ থেকে সরে দাঁড়াতাম, তোদের লাইফের কাটা হয়ে আমি কখনোই থাকতাম না। শ্রাবণ, আজকে তুই আমার বন্ধুই আমার সাথে যে কাজটা করলি, আমি সারা জীবন এটা বলতে পারবো না, বলে দিলাম। আর তোদের 4 হাত এক করার ব্যবস্থা আমি করতেছি, তবে সেটা কোথায় হবে জানিস? সেটা বাইরে নয়, সেটা হবে 14 শিখের ভিতরে। আশিক, কি বলছো? আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম করবো না। এই, চুপ, একদম চুপ। আর একটাবার তোর এই মুখ থেকে ক্ষমা শব্দটা আমি উচ্চারণ শুনতে চাই না, কারণ এই ক্ষমা শব্দটা তোদের মতো নারীর মুখে কখনো মানায় না। তোরা হচ্ছিস কান লাগেনি বিশ্বাসঘাতক বেঈমান, তোদের সাথে কখনো সংসার করা যায় না। আমি তোকে ক্ষমা করতে পারবো না। আরে আমি তোকে ক্ষমা করবো কি করে? কারণ যে বউ তার স্বামীকে হত্যা করার জন্য তার পরকে নাগরের সাথে কুপরামর্শ করে তার স্বামীকে বিষ খাওয়ানোর জন্য রাজি হয়ে যেতে পারে, আর যাই হোক ওইরকম স্ত্রীর সাথে কখনো সংসার করা যায় না। আজকে আমি তোকে বিশ্বাস করে তোকে যদি ক্ষমা করে দেই, তোকে যদি আমি আর একটাবার সুযোগ দেই, তাহলে নেক্সট টাইম তুই যে আমাকে মেরে ফেলার প্ল্যানিং করবি না তার তো কোনো নিশ্চয়তা নেই। শোন, আমি তোর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছি, আমি তোকে আর এক মুহূর্তের জন্য বিশ্বাস করবো না। সো আমি তোকে ক্ষমা করতে পারবো না। আমি তোদের 2 হাত এক করার ব্যবস্থা করছি বলছি না? তোদের 2 হাত এক করার ব্যবস্থা করছি, তবে সেটা 14 শিখের ভিতরে। আমি এখনই পুলিশকে কল করছি। আশিক প্লিজ পুলিশকে ফোন করো না। আশিক। হ্যালো, ইন্সপেক্টর নিজাম সাহেব বলছেন? আসলে আমি নিলয় 7 নম্বর রোড থেকে বলছি। আসলে আমার বাসায় একটা ছিনতাইকারী এসেছে। আপনি যত তাড়াতাড়ি পারেন আপনি আপনার ফোর্স নিয়ে অতি তাড়াতাড়ি আমার বাসায় চলে আসবেন। আচ্ছা ঠিক আছে, আপনার পুরো অ্যাড্রেসটা বলুন। আমার পুরো অ্যাড্রেস হচ্ছে নিলয় 7 নম্বর রোড 13 নম্বর বাড়ি। আচ্ছা ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। পুলিশ চলে আসতেছে, তারপর তোরা দুইজন তোদের বাকি জীবনটা জেলে পৌঁছে বসে কাটাবে।